এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে আজ ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগ মামলার ২১তম শুনানি শেষ হলো। সেই শুনানিতে কি হলো বিস্তারিত আপনাদেরকে বলবো, এবং ৩২,০০০ মামলার অর্ডার কপি রিজার্ভ রইল। কিছুদিন পরেই এই অর্ডার কপি সামনে চলে আসবে, কি হবে আমরা বুঝতে পারবো। কিন্তু শুনানিতে আজ কি কি উঠে আসলো সেটা নিয়ে আমরা চর্চা করব। সমস্ত অ্যাডভোকেট যারা ছিলেন তারা প্রত্যেকেই অল্প অল্প করে বলার কিন্তু সুযোগ পেয়েছে। তো আজকে চলুন আমরা বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করি। তো আজকে যে ক্যানগুলো প্রথমে এসেছিলেন সাবমিশন করার জন্য, সেই ক্যান সাবমিশন হয় না, এবং প্রথমেই পর্ষদের অ্যাডভোকেট সুবীর সান্যাল গতদিনে যে সাবির আহমেদের যে বিষয়টি নিয়ে কোর্ট, পুরুলিয়া কোর্ট 17 ও তারা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারবে, দে অ্যাপ্লাই ডিফারেন্ট কাউন্সিল, পার্টিকুলার কাউন্সিল। মানে আমি যদি উত্তর 24 পরগনার ক্যান্ডিডেট হই, আমি নদিয়াতেও আবেদন করতে পারবো, কিন্তু আমার যে কোড নাম্বারটি রয়েছে টেট কোড নাম্বার, সেটা উত্তর 24 পরগনায় থাকবে। তো এরকম একটি বিষয় নিয়ে যে র্যাঙ্ক জাম্পিং এর যে বিষয় উঠেছিল সেটাকে নিয়ে সুবীর সান্যাল নাকচ করে। এরপরে ম্যাট 1616 থেকে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট থেকে মীনাক্ষী আরোরা ম্যাডাম কিন্তু অ্যাপিয়ার করেছিলেন। উনি অনলাইন অ্যাপিয়ার করেছিলেন, বেশ 10-15 মিনিট উনি বলেছিলেন। তো সেখানে তিনি প্রথমেই যে গুরুত্বপূর্ণ তথ্যটি তুলে ধরেছেন যে জজ এখানে প্রসিকিউটরের ভূমিকা গ্রহণ করতে পারে না। জজ এখানে সমস্ত প্রশ্নের উত্তর যেন জজই দিয়েছেন, জজই জিজ্ঞেস করেছেন। এমনকি ৩২,০০০-এর মধ্যে বা টোটাল যত ক্যান্ডিডেট রয়েছে তার মধ্যে 4.31% ক্যান্ডিডেটদের ডেকে তাদের কাছ থেকে সাক্ষী নিয়ে ৩২কে চাকরি বাতিল করে দেওয়া হলো বিভিন্ন গ্রাউন্ডে। যত ক্যান্ডিডেট আবেদন করেছিল তার 0.31% ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, তাদের কাছ থেকে সাক্ষী নিয়ে টোটাল চাকরি ৩২কে চাকরি বাতিল করে দেওয়া হলো। সিবিআই চার্জশিট নিয়ে কথা বলেন। সিবিআই চার্জশিটে এই ৩২কে যারা রয়েছে তাদের সম্পর্কে কোনো অ্যালিগেশন নেই। ৩২কে ক্যান্ডিডেট যাদের নিয়ে অ্যালিগেশন বলা হচ্ছে, কিন্তু আদতে সিবিআই চার্জশিটে এই প্রাথমিক ৩২,০০০ টিচারদের নিয়ে কোনো প্রকার কিন্তু অ্যালিগেশন নেই। এরপরে 269 আর 94 জন বা 300 জন সামথিং এর যে নিয়োগের ব্যাপার, সেটি চলে আসে। সেখানেও কিন্তু ৩২,০০০-এর কোনো সম্পর্ক নেই। জাস্ট গতদিন ত্রিপুরার যে রিক্রুটমেন্ট স্ক্যাম, চাকরি বাতিলের কথা তুলে ধরেন। সেই ত্রিপুরার সঙ্গে দ্য ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি যে মিল, সেটা বুঝিয়ে বলেন মীনাক্ষী আরোরা ম্যাডাম। ওটা সম্পূর্ণ ডিফারেন্স বিষয়। ত্রিপুরা এনসিটি এর গাইডলাইন মেনেই পরীক্ষা নেয়নি তারা, কনস্টিটিউশনাল প্রভিশন যেটা রয়েছে সেটাই মানেনি, ওই জন্য বাতিল করা আছে। কিন্তু এখানে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মেটার ছিল, এটা কিন্তু মীনাক্ষী আরোরা ম্যাডাম তুলে ধরেন। এখানে করাপশন নেই, কারণ চার্জশিটে ৩২টি সম্পর্কে কোনো করাপশনের কথা তুলে ধরা হয়নি। আর এসএসসি প্রাইমারির বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, এই কথাটি কিন্তু মীনাক্ষী আরোরা ম্যাডামের বক্তব্য, উনি এই বক্তব্যগুলো তুলে ধরেন। এরপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসেন। তিনি বলেন যে আমি জাস্ট 15 মিনিট বলবো। রিল্যাক্সেশন অফ ট্রেনিং, সমস্ত টিচারদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, এবং তারা পরবর্তীতে সমস্ত টিচারের মতো যারা অ্যাপয়েন্টেড হয়েছে সবার মতো যারা রিল্যাক্সেশন পেয়ে তারা ডিএলএড করে নিয়েছে 2019-এর মধ্যে। জাস্ট ঠিক আছে, এই সমস্যা নিয়ে কিছু বলে না। এরপরে চিন্ময় দলুল সিএস কান্নানের অর্ডার অনুযায়ী যে নন ট্রেন টিচাররা চাকরি পেয়েছিল সেই কথাটি কিন্তু তিনি তুলে ধরেন। এছাড়াও বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে স্ট্যান্ডার্ড চার্টার্ড কেসের কথা উল্লেখ করেছিলেন, সেই স্ট্যান্ডার্ড চার্টার্ড কেসের রিলায়াপন করে কিছু কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। তো আরেকটি কথা তিনি তুলে ধরেন যে পিটিশনার যারা রয়েছে, পিটিশনাররা কেউ কিন্তু রিট কপিতে বাতিল চায়নি, বা তারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। এটা কিন্তু মনে করিয়ে দেন, যাতে করে যারা পিটিশনাররা হচ্ছে তাদের চাকরি দিয়ে এইগুলোকে সেভ করে দেয়। তো সিঙ্গেল জাস্ট কোনো করাপশনই খুঁজে পায়নি। চার্জশিট জাস্ট ওপিনিয়ন, চার্জশিট একটা ফাইনাল কিছু প্রুফ না, এটা জাস্ট একটা ওপিনিয়ন দেওয়া হচ্ছে, তখন কোনো চার্জশিট ছিল না, এটা ওটা ছিল না, এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেন। এছাড়াও যে প্যানেল পাবলিকেশনের কথা, সেখানে রবিউল শেখ মামলায় বা নীলাদ্রি জানা মামলা বা অনেক মামলায় কিন্তু তারা এই মেরিট লিস্ট অ্যানেক্স করেছে। সেখানে কিন্তু প্যানেল পাবলিশ যদি না হয়ে থাকে, মেরিট লিস্ট পাবলিশ না হয়ে থাকে বা প্যানেল পাবলিশ না হয়ে থাকে, তাহলে তারা মামলা করলো কিভাবে, এই প্রশ্ন কিন্তু উঠে আসে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জাস্টিস জয় মাল্য বাগচির একটি অর্ডার, রিসেন্ট অর্ডার কপি নিয়ে প্রমাণ করার চেষ্টা করেন কিছু। এছাড়াও ল প্রিন্সিপালের কথা তিনি তুলে ধরেন ওই সমস্ত জায়গায়, এবং শেষে একটি কথা বলেন, সিঙ্গেল জাস্ট আননোন টু সেটেল ল।
সিঙ্গেল জাজ যে ল গুলোকে রিলাই আপন করে অর্ডার দিয়েছে সেইগুলো সবকিছুই অজানা। তারপরে তিনি একটু একটু মানে সেন্টিমেন্টাল কথা বলেন, 32,000 ছেলে মেয়ে, 32,000 চাকরিরত ইন্টু 5, প্রায় 1.5 লক্ষ অ্যাভাব ফ্যামিলির জীবন জীবিকার বিষয় রয়েছে এর মধ্যে। একটু দয়ালু সহানুভূতি নেওয়ার চেষ্টা করেন, এই সমস্ত কথা কিন্তু তুলে ধরেন এবং প্লিজ কাইন্ডলি এরকম একটি বিষয় জজ কিছু মন্তব্য করেন। এরপর আমরা দেখেছি যে অব্রত বাবু মজুমদার আসেন শিক্ষক শিক্ষিকাদের পক্ষে, উনি পাবলিকেশন অফ প্যালেন নিয়ে 2L859 সেকশন 16 সাবসেকশন 2 এই সমস্ত কথা নিয়ে তিনি বলেন। তিনি বলেন যে সাকসেসফুল অফ ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছিল, ওটাই প্যানেল। এবার সাপ্লিমেন্টারি ফোর্থ সিবিআই চার্জশিট নিয়ে উনি কথা বলেছিলেন। সিবিআই চার্জশিট নিয়ে যে 2014 ওএমআর যে মামলাটি রয়েছে সেই মামলা নিয়ে কথা বলেন। সেখানে বলেন যে সিবিআই চার্জশিট ফোর্থ সাপ্লিমেন্টারি নিয়ে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা তুলে ধরেছেন, এটা সম্পূর্ণ টেট মামলা, এই টেট ওএমআর মামলা। এই মামলাটি সিঙ্গেল বেঞ্চে বা ট্রায়াল কোর্টে এখনো চলছে, এখানে হস্তক্ষেপ করা যায় না, এই বিষয়টি চলে আসে। তারপরে 20/11/2017 এই ডেটটির কথা বলেন যে এই ডেটটি খুব ভাইটাল। এই দিন বোর্ড রেজলিউশন করে 369 জন 270+94 জনের যে চাকরির ব্যাপার ছিল, সেই চাকরির ব্যাপার বোর্ড রেজলিউশন করে আলোচনা করেই তাদের সেই চাকরি দেওয়া হয়। এছাড়াও তিনটি ডেটের কথা উনি বলেন, 20/11/17, 22/11/17, 30/11/17 কোর্ট অর্ডারে তারা তাদেরকে রিজলিউশন করে চাকরি দেওয়া হয়। 1 নম্বর বাড়ার পরে সেই সমস্ত তথ্য উঠে আসে, আর এই সমস্ত ক্যান্ডিডেটের চাকরি পরবর্তীকালে বাতিল হলেও তারা সুপ্রিম কোর্টের অর্ডারে তারা আবার চাকরি ফিরে পেয়েছে। এবং 264 ক্যান্ডিডেটকে কেন্দ্র করে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং মানিক ভট্টাচার্যকে ক্রিমিনাল কনস্পিরেসির কথা বলা হয়েছিল। তো এই সমস্ত তথ্য কিন্তু উনি তুলে ধরেন, যেগুলো সিবিআই চার্জশিটে ছিল। গতদিন আপনারা শুনানিতে সবকিছু শুনেছেন, একই বিষয় বারবার এসেছে, সেই জন্য আমি আজ বিস্তারিত বলছি না। কিন্তু তারা এই সমস্ত ক্যান্ডিডেট যাদের সিবিআই চার্জশিট এটা ওটা হয়েছে অভিযোগ, তারা সার্ভিস প্রোটেক্টেড বাই সুপ্রিম কোর্ট। এভরি হ্যাপেন পোস্ট এপ্রিল 2017, এপ্রিল 2017 পরে সবকিছুই ঘটেছে, কারণ তার আগে 32,000 মেন প্যানেল রিক্রুটমেন্ট হয়ে গেছে। এই সমস্ত তথ্য কিন্তু তিনি তুলে ধরেন এবং ত্রিপুরা জাজমেন্টের কথা তিনি তুলে ধরেন। ত্রিপুরা জাজমেন্টের কি নিয়োগের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই সেটা তুলে ধরেন। তারপরে তিনি একটু তুলে ধরেন যে 2016 রিক্রুটমেন্টের এটা নিয়ে যারা মামলা করছেন, তারা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টে, পরবর্তী রিক্রুটমেন্টে তারা চাকরি করছেন। আলী হোসেন মন্ডলের অর্ডার ইত্যাদি ইত্যাদি কথা তিনি তুলে ধরেন। 46 জন ক্যান্ডিডেট প্রিয়াঙ্কা নস্কর মামলা থেকে ইতিমধ্যে চাকরি করছেন, তারা এখানে বলছেন সবকিছুই ফ্রড, সবকিছুই ইললিগাল, এই সমস্ত কথা তিনি তুলে ধরেন। এরপরে আমরা দেখেছি যে অ্যাডভোকেট মিস্টার ব্যানার্জি, কি একটা নাম আমি মনে করতে পারছি না, উনি এসেছিলেন। তো উনিও বিস্তারিত বলেন যে আমাকে পার্টি না করে বাতিল করা হলো, আমি অপরাধী, আমাকে কেন বাতিল করা হবে, আমি কিন্তু কি অপরাধ করেছি, বা আমাকে পার্টি না করে আমার চাকরি বাতিল করে দাও না, আমাকে তো ডাকতে পারতেন। তারপরে দেখেছেন আমরা মিস্টার জয়ন্ত মিত্র ক্যান 42 থেকে প্যারা টিচারদের জন্য এসেছিলেন, যে 42,949 মধ্যে এতজন প্যারা টিচার আছে, কিন্তু প্যারা টিচার নিয়ে যে কোনো অভিযোগ নেই। আর এখানে যে ফ্র্যাকশনের বিষয়টি আসে, সেই ফ্র্যাকশনের বিষয়টি শোনার জন্য বিচারপতি খুব আকৃষ্ট হয়ে যায়। ফ্র্যাকশনের বিষয়টি কি, 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যে অ্যাপটিটিউড টেস্টের কথা রয়েছে, সেই অ্যাপটিটিউড টেস্টের পরিবর্তে প্যারা টিচারদের টিচিং এক্সপিরিয়েন্স যে বছর অনুযায়ী নাম্বার, সেটা কিন্তু ফ্র্যাকশন এখানে কি করে আসলো। ফ্র্যাকশন যেভাবে আসলো, ধরুন একটি প্যারা টিচার 4.5 বছর চাকরি করেছে, বা 4 বছর 3 মাস চাকরি করেছে, কি 5 বছর 2 মাস চাকরি করেছে, তার এই নম্বরগুলো ফ্র্যাকশন অনুযায়ী অটোমেটিক্যালি ভাগ হয়ে যায়, কারণ মাসটা তো একের কম হবে। কারণ চার ধরে নিলাম 4 বছর হলে 4, এবার 4 বছর 3 মাস হলে 5.3, এইভাবে ফ্র্যাকশন বলে উনি বোঝানোর চেষ্টা করেন। কিন্তু আসলে এটা কি না সেটা আমরা সবাই জানি মোটামুটি কি হিসাব নিকাশ রয়েছে এর মধ্যে। তো এরপরে আপনারা দেখেছেন যে অনিন্দ্য কুমার মিত্র, তিনি ডিস্ট্রিক্ট কোর্টের ব্যাপার, যেটি সাবির আহমদের ব্যাপার, সুবীর সান্যাল যেটি বলেছিলেন সেই বিষয় নিয়ে একটু কথা বলেন। তারপরে শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার একটু বলেন। প্রথমেই তিনি বলেন যে ইনস্টিটিউশন করাপশন এখানে হচ্ছে, কম্পিটিশনাল প্রসেসর যেগুলো এস বাসুরাই কোম্পানিকে যে নিয়োগ করার সময় যে অ্যাপ্রুভাল দরকার, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল বা টেন্ডার, সেই টেন্ডার এখানে নেওয়া হয়নি, প্রসেস অফ সিলেকশন সব দুর্নীতি রয়েছে ইত্যাদি ইত্যাদি। আরেকজন আসেন যে ক্যান অ্যাপ্লাই করতে, যে আনফরচুনেটলি আমি চাকরি পেয়েছি কিন্তু 32,000-এর মধ্যে আমার নাম ঢুকে গেছে, আমি কোর্ট অর্ডারের মাধ্যমে চাকরি পেয়েছি, এই সমস্ত তথ্য। এরপরে আপনারা দেখেছিলেন সব শেষে সামিউল বারি স্যার, আলী হাসান আলমগীর স্যার, আরো একজন স্যার ছিলেন, ওনারা কিন্তু বলছেন যে অনেক ক্যান্ডিডেট রয়েছে যে আমাদের যে লেজার মার্কস পেয়ে চাকরি করছে। আরো একজন স্যার বলছেন শেষে পুরুলিয়ার অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কম মার্কস পেয়ে চাকরি করছেন। এই সমস্ত তথ্য কিন্তু আজ বিস্তারিত শুনানিতে উঠে আসে। তাহলে কি শেষ পর্যন্ত এই হলো, অর্ডার রিজার্ভ রয়েছে। আশা করছি যারা
যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি যাবে না, তেমনটাই শুনানি থেকে উঠে আসছে মনে হচ্ছে। আর যারা বঞ্চিত তাদের অনেকেরই চাকরি হতে পারে, বলা যেতে পারে। কোর্টের মুভমেন্ট একটু হলেও যারা অ্যাডভোকেটরা থাকেন বা যারা শুনানি প্রথম থেকে দেখেন, বিচার বিশ্লেষণ করেন, তারা তো একটু হলে আইডিয়া করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, কিন্তু আমি এটা অ্যাজাম্পশন করছি জাস্ট, এমনটা হতে পারে কারণ উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য অতীতের শুনানিগুলোতে করে রেখেছেন। এটার উপরে ভিত্তি করে এই অ্যাজাম্পশনটি কিন্তু একটু হলেও করা যেতেই পারে।